এই যে 7 আপ আছে না, এই 7 আপ বলতেছে, এই 7 আপ বলতেছে দেখে আবার কেউ মাইন্ড করো না, যে আমি কিন্তু কাউকে মিন করি নাই। এসএসসি 27 ব্যাচ, তোমরা আমাদেরকে বলতেছিলা যে তোমাদের হচ্ছে প্রি টেস্টে 12 নাম্বার অধ্যায়টা রয়েছে কেমিস্ট্রি, সেই 12 নাম্বার অধ্যায়টার উপর একটা ক্লাস দেওয়ার জন্য ক্লাস বেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং আমাদের কথা শুনতে পাচ্ছেন, অবশ্যই আপনারা সকলে ক্লাস বেলের সঙ্গেই রয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা জানো যে তোমাদের এই অধ্যায়টা আমাদের জীবনের রসায়ন, এখানে কিছু ভাইটাল পার্ট রয়েছে। সেই ভাইটাল পার্টটা হচ্ছে যে পরিষ্কার করার কৌশল, হ্যাঁ, এবং হচ্ছে আর কিছু কিছু টপিক, ছোট ছোট টপিক, যেগুলো হচ্ছে অ্যাডজাস্ট করে এখান থেকে একটা সিকিউ প্রত্যেকবার আসতে দেখা যাচ্ছে। বাট আনফরচুনেটলি তোমরা এই অধ্যায়টা একটু গুরুত্ব না দেওয়ার কারণে এই অধ্যায় থেকে যেভাবে প্রশ্নের প্যাটার্নটা তৈরি হয় বা প্রশ্নটা তুমি যেভাবে খাতায় লিখবে, এই বিষয়গুলি সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা থাকে না। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস বেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। আজকে আমাদের টপিকের নাম হচ্ছে, আমাদের যে রসায়নের যে 12 অধ্যায় আছে আমাদের জীবনের রসায়ন, এই বিষয়টাকে আজকে আমরা শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, আর তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ রয়েছে ক্লাস বেলের পক্ষ থেকে। তোমরা জানো অলরেডি আমাদের 2-in-1 প্রিমিয়াম ব্যাচে কিন্তু ভর্তি চলছে। যদি তোমার প্রি টেস্টের প্রিপারেশন যদি 0 থাকে, তাহলে কিন্তু তুমি আমাদের সাথে একটু জার্নিটা করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু জানো 2-in-1 মানে হচ্ছে 2-in-1 মানে হচ্ছে তুমি একটা কোর্সে ভর্তি হবা, তুমি 2টা কোর্সে ফ্লেভার পাবা। অর্থাৎ হচ্ছে তুমি একটা কোর্সে যদি ভর্তি হয়ে যাও, তুমি টেস্ট পরীক্ষার আমাদের যে কোর্স হবে সেটাতে তুমি টোটাল ফ্রিতে এনরোল করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে প্রবেশ করি, এবং আশা করি অবশ্যই তোমাদের সাথে কিন্তু আমাদের পেইড কোর্সে কিন্তু দেখা হবে। চলো, প্রথম তোমাদের যে টপিকটা রয়েছে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। যাদের যাদের এই স্পেশাল পিডিএফটা লাগবে তারা ক্লাসটা শেয়ার করে দিবা, এবং হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবা পিডিএফ চাই অথবা পিডিএফ। এই কথাটা লিখে দিলে আমরা বুঝবো যে তোমাদের পিডিএফটা প্রয়োজন। পরবর্তীতে আমরা চেষ্টা করব পিডিএফটা দেওয়ার জন্য। চলো, এখানে প্রথম বলা হচ্ছে হারভেস্টিং, প্রথম হচ্ছে খাদ্য লবণ। আচ্ছা, তোমরা যখন 8ম শ্রেণীতে ছিলা, তোমাদের কিন্তু একটা অধ্যায় ছিল 10ম অধ্যায়, হ্যাঁ, যেটা হচ্ছে অম্ল, ক্ষার, লবণ। ওইখানে কিন্তু খাদ্য লবণের বিষয়টা, লবণ সম্পর্কে তোমাদের একটা ধারণা ছিল। লবণ সম্পর্কে ধারণা নেওয়ার আগে তোমার এট ফার্স্ট কাজ হচ্ছে, আমি একটু বলবো যে ক্ষার কোনটা আর হচ্ছে অ্যাসিড কোনটা, এই বিষয়টা সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, অ্যাসিড হচ্ছে প্রথমেই এইচ থাকবে, হ্যাঁ, আর ক্ষারের হচ্ছে শেষে দিয়া ওইস থাকবে। এই নিয়ম যারা মানবে না তারাই হচ্ছে লবণ, রাইট? তার মানে দেখো, এই যে আমি বলতে পারি খাদ্য লবণ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে একটা খাদ্য লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে একটা খাদ্য লবণ, ইভেন সবচেয়ে কমন যেই নাম সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটাও কিন্তু একটা খাদ্য লবণ। এই টপিকটা শুধু বলার জন্য বলছি, এটা তোমরা জানো। বাট তোমাদের কিন্তু এই প্রশ্নটা খ নাম্বারে আসে, সেটা হচ্ছে হারভেস্টিং কি, বা অনেক সময় ক নাম্বারেও দেয় হারভেস্টিং কি। এখন তুমি হারভেস্টিংটা নর্মালি বোঝার চেষ্টা করো। এইটা পরে দেখো, আগে এই চিত্রটা দেখো। এখানে 3টা চিত্র আমি তৈরি করেছি, 3টা চিত্র আমি দিয়ে দিয়েছি। 1 নাম্বার হচ্ছে যখন তোমার সমুদ্রের যে উপকূল, হ্যাঁ, এইখানে হচ্ছে এভাবে একটা বাঁধ তৈরি করা হয়, ঠিক আছে, যদিও এই অংশটি একটু ফাঁকা রাখা হয়। এই বাঁধের ভেতর দিয়ে হচ্ছে তোমার সমুদ্রের পানি প্রবেশ করে, সমুদ্রের পানি প্রবেশ করতেছে। প্রবেশ করার সাথে সাথে যেটাকে বলা হচ্ছে বর্গা চাষি, বা আমি বলতে পারি এটাকে লবণ চাষি। এই লবণ চাষিরা কি করে, এই জায়গাটাকে হচ্ছে ক্লোজ করে দেয়, এই জায়গাটাকে হচ্ছে ক্লোজ করে দেয়। ক্লোজ করে দেওয়ার পর কি হচ্ছে, সূর্যের তাপে এই যে দেখো পানিটা বাষ্প হয়ে উপরে চলে যায়। পরবর্তী ধাপে কি হয়, জমিতে যে লবণটা অবশিষ্ট থাকে সেই লবণটাকে আমরা সংগ্রহ করি, বা লবণটা জমিতে অবশিষ্ট থাকে, এইটাই হচ্ছে হারভেস্টিং। এটা তোমার খ নাম্বারে আসতে পারে বা ক নাম্বারেও দিতে পারে। যদি খ নাম্বারে আসে, তুমি চেষ্টা করবা ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এইভাবে লেখার জন্য, এবং এরকম পয়েন্ট করে দেওয়ার জন্য। তাহলে মার্কটা স্যাটিসফাইয়েবল একটা মার্ক হবে, এবং টিচার বুঝতে পারবে তুমি বিষয়টা খুব গুছিয়ে লিখেছো। খাতার মধ্যে অযথা কাটাকাটি করবা না, ঠিক আছে? অযথা কাটাকাটি করা দেয়ার ইজ নো নিড। তুমি খাতাটাকে ফ্রেশ রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা এই টপিকটা ক্লিয়ার হইলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেই বিষয়টা দেখব, তোমাদের বইয়ে রয়েছে সোডিয়াম ক্লোরাইডের ব্যবহার। মানে এটা তোমরা সবাই জানো, মানে হচ্ছে আমরা যদি মোটা দাগে যদি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে কি লবণের ব্যবহারটা। তো লবণের ব্যবহার কি, ধরো তুমি কোনো বিয়ে বাড়িতে খাইতে গেছো, হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি দিছে তোমাকে, বা বিরিয়ানি দিছে, বা ধরো তুমি কোনো ধরো বাসায় হচ্ছে তরকারি রান্না করছে, তখন তুমি কি বলতেছো, আম্মু বা মা, তরকারিতে লবণ দেও নাই কেন, ডাইলে ডাইলে নুন দেছো,
এই যে বরিশাল্লারা কয় না ডাইলে নুন দেছো, এইটার ব্যবহারটা এখন হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে বিষয়টা কি। এখানে বলা হচ্ছে তরকারিতে যদি তুমি সোডিয়াম ক্লোরাইড না দাও তাহলে কিন্তু লবণটা সুস্বাদু হচ্ছে না। ইভেন 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 এই যে আমাদের যে শিল্প কলকারখানা আছে, ইন্ডাস্ট্রি যেগুলি আছে বাংলাদেশের, এইখানেও কিন্তু এই সোডিয়াম ক্লোরাইডের একটা ব্যবহার রয়েছে, যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগের প্রস্তুত করার জন্য আমাকে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করতে হয়। এছাড়া কিন্তু স্যালাইন তৈরিতে, এটা আমরা সবাই জানি, স্যালাইন তৈরিতে আমাদের গুড় লাগে, হ্যাঁ, পাশাপাশি কিন্তু এই লবণটাও কিন্তু লাগে, যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ আমি এই তিনটা পয়েন্ট হচ্ছে এখান থেকে মনে রাখতে পারি। একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের যে ব্যবহার করে আছে, তরকারিতে আমি সোডিয়াম ক্লোরাইড লবণ না দিলে তরকারি সুস্বাদু হচ্ছে না। এবং স্পেশালি এই পয়েন্টটা আমাকে একটু মনে রাখতে হবে। কেন? এই পয়েন্টটা হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট পয়েন্ট, এই পয়েন্টটা টোটালি ডিফারেন্ট। এই দুইটা পয়েন্ট কিন্তু আমরা খুব ভালোভাবে জানি, বাট আনফর্চুনেটলি এই পয়েন্টটা হচ্ছে আমার টোটাল ডিফারেন্ট একটা পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা পরবর্তী জায়গাটা দেখার চেষ্টা করি, যেই জায়গাটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এবং এই জায়গাটাকে তুমি 3 স্টার দিতে পারো, এই জায়গাটাকে তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো। আচ্ছা, এট ফার্স্ট তোমাকে ক্লিয়ার থাকতে হবে যে বেকিং পাউডার এই জিনিসটা কি, এক, এবং এটার প্রস্তুতি, দুইটা সিস্টেমেই পরীক্ষায় প্রশ্ন হতে পারে, দুইটা প্রসেসেই পরীক্ষার প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে বেকিং পাউডার কি, এটা ক নাম্বারে দিতে পারে, আবার গ নাম্বারে তোমাকে দিতে পারে যে বেকিং সোডার প্রস্তুতি দেখো। সরাসরি তো বলবে না, ধরো হচ্ছে একটা উদ্দীপক দিল, দেওয়ার পর হচ্ছে এইখানে উৎপাদে হচ্ছে এক্স দিয়ে রাখলো, অথবা এ দিয়ে রাখলো, অথবা ওয়াই দিয়ে রাখলো, দিয়ে বললো যে এটার প্রস্তুতিটা দেখো। হ্যাঁ, বললো তোমাকে এক্স যৌগের প্রস্তুতিটা দেখাও, বা তোমাকে বললো হচ্ছে ওয়াই এ যৌগের প্রস্তুতিটা দেখাও, বা তোমাকে বললো হচ্ছে ওয়াই যৌগের প্রস্তুতিটা দেখাও। ডিফারেন্ট সিস্টেমে তোমাকে বলতে পারে, বাট কিছু কিছু জায়গা তোমাকে খেয়াল রাখতে হবে। তোমার পরীক্ষার মানে একটু সুবিধার জন্য কয়েকটা জায়গা হচ্ছে তোমাকে খেয়াল রাখতে হবে, তাহলে তুমি খুব সহজে এটা আনসার করতে পারবে। যেমন আমি যদি বলি প্রিয় শিক্ষার্থী, বেকিং সোডা আর বেকিং পাউডার দুইটা কিন্তু এক জিনিস না, এইটা তোমাকে এনশিওর হইতে হবে। বেকিং পাউডারটা কখন তৈরি হয় আর বেকিং সোডাটা কখন তৈরি হয়? যখন তুমি বেকিং মানে ধরো হচ্ছে তুমি বেকিং সোডার সাথে যখন তুমি টার্টারিক অ্যাসিড দিবা, খুব ভালোভাবে বুঝতে হবে, যখন তুমি টার্টারিক অ্যাসিড দিবা তখনই কিন্তু বেকিং পাউডার হবে। আর বেকিং সোডা হচ্ছে এটা সোডিয়াম বাইকার্বনেট, হ্যাঁ, সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে বেকিং সোডা। আর এইটার সাথে তুমি যখন টার্টারিক অ্যাসিড দিবা তখন সেটা বেকিং পাউডার হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এইটা বেসিক্যালি হচ্ছে তোমার কেক বানানোর কাজে ব্যবহার করা হয় বেকিং পাউডারটা, এই যেখানে লেখা আছে সাধারণত কি কেক বানানোর কাজে এটা ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন হচ্ছে আমরা এই প্রস্তুতিটা ভালোভাবে বোঝার চেষ্টা করব। এই প্রস্তুতিটা খুব খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। এটা দুইটা ধাপে প্রস্তুতিটা হয়, একটা হচ্ছে স্টেপ 1 আর একটা হচ্ছে স্টেপ 2। দেখো এখানে ঘটনাটা কি হচ্ছে। এট ফার্স্ট যারা একটু চালাক তারা এটা সিস্টেমে মনে রাখার চেষ্টা করবে, যারা একটু চালাক। দেখো তোমাকে কিসের প্রস্তুতি করতে বলছে রে ভাই? তোমাকে বেকিং পাউডারের প্রস্তুতি করতে বলছে বা বেকিং সোডার প্রস্তুতি করতে বলছে, সোডিয়াম বাইকার্বনেট। তার মানে তোমার উৎপাদে কি তৈরি হবে? উৎপাদে সবসময় সোডিয়াম বাইকার্বনেট তৈরি হবে। আমি তোমাদের কিন্তু একটা সিস্টেম শিখাইছিলাম যে বিক্রিয়কে যদি আমি কোনোভাবে কার্বনেট পাই তাহলে আমার উৎপাদে গিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, বা বিক্রিয়কে কোনোভাবে যদি আমি কার্বন ডাইঅক্সাইড পাই তাহলে উৎপাদে গিয়ে তোমার কার্বনেট তৈরি হবে। মানে কার্বন ডাইঅক্সাইড আর কার্বনেট হচ্ছে একটা প্রেম লীলা তারা খেলে, যে হচ্ছে বিক্রিয়কে কার্বন ডাইঅক্সাইড আছে, উৎপাদে কার্বনেট চলে আসবে, আবার উৎপাদে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আছে, বিক্রিয়কে কার্বনেট চলে আসবে। এই সিস্টেমটা তুমি ফলো করতে পারো, আশা করি তুমি সহজে লিখতে পারবা। তার মানে তুমি জানো যে আমার সংকেতটা হচ্ছে কার্বনেট দিয়া, তাহলে আমার প্রথম কাজ কি? কার্বন ডাইঅক্সাইড দিয়ে দাও। এখন তুমি আরেকটা সিস্টেম এখানে ফলো করতে পারো, আরেকটা সিস্টেম যেখানে কি আছে কার্বন ডাইঅক্সাইড, এইখানে দেখো তোমাকে অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া আর হচ্ছে পানি, এই পরীক্ষায় তোমাদের যে সিকিউটা হয় এতটুক জায়গা দেওয়া থাকে, এতটুক জায়গা
তোমাদের দেওয়া থাকে, অ্যামোনিয়া আর পানি এই জায়গাটা তোমার দেওয়া থাকে, রাইট? এইখানে হচ্ছে একটা কিছু দিয়ে রাখে, ঠিক আছে, এইখানে হচ্ছে একটা কিছু দিয়ে রাখে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব, যে এই যে এখানে এ দেওয়া থাকে, তখন তুমি যদি এই জায়গাটা তুমি যদি মনে রাখো অ্যামোনিয়া যোগ পানি, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা যে তোমাকে বেকিং পাউডার প্রস্তুতির জন্য তারা তোমাকে ফোর্স করছে, যে যেভাবে হোক তোমাকে কি করতে হবে, বেকিং পাউডার প্রস্তুত করতে হবে। দেন ঘটনাটা তুমি দেখো, এখানে অ্যামোনিয়া আছে। এখন তুমি যদি পানিকে যদি ভাঙো তুমি দুইটা জিনিস পাবা। পানিকে যদি ভাঙো তুমি দুইটা জিনিস পাবা, একটা H পাবা, H প্লাস, আর একটা কি OH মাইনাস। এই দুইটা জিনিস তুমি পাবা পানিকে ভাঙলে। এখন তুমি নরমালি চেষ্টা করো যে এই যে একটা H, এই Hটা হচ্ছে এর সাথে অ্যাড হয়ে অ্যামোনিয়াম তৈরি করছে, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইড আছে, আমি বলছি যে ওইখানে কি হবে, কার্বনেট তৈরি হবে, অর্থাৎ বাইকার্বনেট, যেটা হচ্ছে কি অ্যামোনিয়াম বাইকার্বনেট তৈরি হয়েছে। এই অ্যামোনিয়াম বাইকার্বনেটের সাথে আমাকে কাকে দিতে হবে, সোডিয়াম ক্লোরাইড দিতে হবে, এটা ফিক্সড। এখন তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এইটা হচ্ছে প্লাস, পৃথিবীর মধ্যে এই অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম দুইটা যৌগমূলকই হচ্ছে প্লাস, এছাড়া যা আছে সব মাইনাস, রাইট? তার মানে এইটা মাইনাস, এইটা যদি প্লাস হয় এটা মাইনাস, ঠিক একইভাবে এইটা প্লাস এইটা মাইনাস, প্লাস নিবে মাইনাসকে, মাইনাস নিবে প্লাসকে। তার মানে দিন শেষে কার সাথে কে যাচ্ছে, এই যে মাইনাস এই যে প্লাস, এই দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে, রাইট? আর ওইখানে কি হচ্ছে, এই যে প্লাস এই যে মাইনাস, এই দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে এখানে কি তৈরি হয়েছে, বেকিং পাউডার তৈরি হয়েছে কিনা, বেকিং সোডা তৈরি হয়েছে কিনা? এইটা হচ্ছে বেকিং সোডার প্রস্তুতি। তুমি দুইটা স্টেপ ফলো করতে পারো, বা তুমি যে আমার তো মুখস্থের মতো হয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড যোগ অ্যামোনিয়া যোগ পানি, অ্যামোনিয়াম বাইকার্বনেট। ওই অ্যামোনিয়াম বাইকার্বনেটের সাথে যদি আমি সোডিয়াম ক্লোরাইড দিই, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড হবে প্লাস হচ্ছে তোমার সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা হবে। আর তুমি যদি এইটা মনে রাখতে পারো, এইটা তোমার জন্য ইজি হয়ে যাবে। কিভাবে? এই যে প্লাস মাইনাস করে দিবা, প্লাস নিবে মাইনাসকে, মাইনাস নিবে প্লাসকে, এনাফ। এখন তোমাকে যদি বলে বেকিং পাউডার প্রস্তুত করার জন্য, তুমি এই প্রস্তুতিটা কমপ্লিট করে তুমি নিচে এই কথাটা লিখে দিবা, এই বেকিং সোডার সাথে যদি তুমি টার্টারিক অ্যাসিড দাও, তাহলে তুমি কি পাবা, বেকিং পাউডার পাবা। কথা ক্লিয়ার? আশা করি এতটুকু জায়গা তোমরা বুঝতে পারছো। চলো এখন দেখি এটার ব্যবহারগুলি কি কি রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এটার ব্যবহারগুলি আমরা বোঝার চেষ্টা করব। এটার ফার্স্ট ব্যবহারটা হচ্ছে যেটা খ নাম্বারে তোমাদের আসে, খ নাম্বারে এই জায়গাটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। ব্যবহার হচ্ছে বেকিং পাউডার, সেটা হচ্ছে কি, সে কেক ফোলানোতে আমাদের হেল্প করে। কেক যে আমরা ফোলাই, সেই কেকটাতে ফোলানোতে হেল্প করে, এবং হচ্ছে পাউরুটি ফোলানোতে হেল্প করে। বেসিকলি হেল্পটা করে হচ্ছে ইস্ট। এখন বুঝো, এই যে তুমি বেকিং সোডা দিলা আর টার্টারিক অ্যাসিড দিলা, রাইট? এইখানে কি তৈরি হয়েছে, এই যে দেখো কার্বনেট আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। আচ্ছা, যেহেতু এখানে এইচ আর ওর একটা ফ্লেভার আছে, তার মানে আমি বুঝতেছি এখানে পানি তৈরি হবে। বাকি যা আছে তা শুধু লিখে দাও। তুমি যদি নরমালাইজ করতে পারো, বিষয়টা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে, এত এখানে প্যারার কিছু নাই। এইটা কি করছে, সে এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটার জন্য হচ্ছে তোমার কেকটা ফুলে ওঠে, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটার জন্য তোমার কেকটা ফুলে ওঠে, আর কিচ্ছু ঘটনা না। এই কথাটা হচ্ছে তোমার প্রশ্নের মানে উত্তরপত্রে বা তোমাদের যে মেইন খাতাটা দিবে, সেই খাতার মধ্যে হচ্ছে লেখা থাকতে হবে যে এই বিক্রিয়াটা দিয়ে তুমি যদি নর্মালি লিখে দাও, এইখানে ভয় পাওয়ার কিছু নাই। যে এইখানে যদি তুমি ভয় পাও যে হচ্ছে আমি বিক্রিয়া কিভাবে লিখবো, এই সংকেতের নাম, তো তুমি যা করতেছো তা শুধু লিখে দিবা, তোমার কাজই হচ্ছে এটা টার্টারিক অ্যাসিড, এটা হচ্ছে কি তোমার সোডিয়াম বাইকার্বনেট, মানে হচ্ছে বেকিং সোডা, এই যে বেকিং পাউডারটা তৈরি হয়েছে। ঠিক আছে, আমরা তো জানি যে টার্টারিক অ্যাসিডের সাথে যদি আমি সোডিয়াম বাইকার্বনেট দিই বা বেকিং সোডা দিই, তাহলে হচ্ছে আমার তোমার হচ্ছে বেকিং পাউডার তৈরি হয়।
বেকিং পাউডার তৈরি হচ্ছে C4H4 Na2O6, এইটার সাথে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়েছে। যারা চালাক তারা প্রথমে এই যে কার্বনের দেখে বোঝা যাবে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আর HOH দেখে বোঝা যাবে এখানে পানি তৈরি হবে। বাট যারা আরেকটু ডিপলি বুঝছে তারা তো জানে এটা হচ্ছে বেকিং সোডা আর এটা হচ্ছে টার্টারিক অ্যাসিডের সঙ্গে, তার মানে এখানে বেকিং পাউডার তৈরি হবে। এইগুলি তো পরীক্ষায় আসবে, একটু ঘুরায় পেঁচায় আসবে, বাট সিস্টেম তো এটাই। আচ্ছা, এটা এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কি করতেছে? এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা হচ্ছে আমার কেকটাকে ফোলাতে সাহায্য করতেছে। কেমন? আচ্ছা, এখন দেখো ইস্ট সে কিভাবে পাউরুটিটা ফোলায়। এই যে চিনি দ্রবণ, এই চিনি দ্রবণ থেকে হচ্ছে ইস্ট, তুমি এখানে ইস্ট বা ছত্রাক যোগ করলা, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। সেই কার্বন ডাইঅক্সাইডটা কি করবে? এই যে দেখো, কার্বন ডাইঅক্সাইড পাউরুটিকে ফুলাতে সাহায্য করে। পাউরুটি ফুলে ওঠার পর ওভেনে বেক করা হলে উত্তাপে ইস্ট মারা যায়, ফলে হচ্ছে পাউরুটি ফোলা বন্ধ হয়। যখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে কি পাউরুটিটাকে ফোলাতে সাহায্য করে, মানে কার্বন ডাইঅক্সাইডের এখানে কাজই হচ্ছে সে ফোলাতে সাহায্য করতেছে। আমার পেটে আবার কার্বন ডাইঅক্সাইড আছে নাই কিন্তু, তাইলে আমার পেটে আরো ফুলা যেত, তাহলে আমারে ওভেনে ঢুকাই দিত। বুঝছো? যার কারণে হচ্ছে কি, যখন সেটা ওভেনে ঢুকায় তখন হচ্ছে এই ইস্ট যে ব্যাকটেরিয়াটা আছে সে ব্যাকটেরিয়াটা হচ্ছে মারা যায়, যার ফলে হচ্ছে ফোলাটা বন্ধ হয়। এইখান থেকে আমরা দুইটা ব্যবহার আশা করি সবাই ক্লিয়ার হয়েছি এতটুক জায়গা। ওকে, বেকিং সোডার যে ব্যবহারটা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখন আগে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে ভিনেগার। ভিনেগার কথাটার সাথে আমরা খুব পরিচিত, বাট এর পেছনেও দুইটা কথা আছে, সেটা হচ্ছে সিরকা, এইটা একটা, আর ইথানোয়িক অ্যাসিড একটা। অর্থাৎ আমি বলতে পারি সিরকা বা ভিনেগার এবং ইথানোয়িক অ্যাসিড এগুলি কি? এগুলি হচ্ছে একই কথা। সিরকা বা ভিনেগার এবং ইথানোয়িক অ্যাসিড এগুলি সব একই কথা। ইথানোয়িক অ্যাসিড মানে কি দেখো, CH3COOH। ইথ মানে হচ্ছে কি? ইথ মানে হচ্ছে তোমার দুইটা কার্বন, আর অ্যাসিডের সংকেত হচ্ছে COOH। কেমন? আচ্ছা, এখন দেখো, যেহেতু ভিনেগারের আরেক নাম ইথানোয়িক অ্যাসিড, তার মানে আমি বলতে পারি ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়? ভিনেগার বলা হয়। এটা মূলত কি? এটা মূলত হচ্ছে একটা তরল পদার্থ। অবশ্য আমরা ভিনেগার সবাই দেখেছি যে ইথানোয়িক অ্যাসিডের কি 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়? 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয় বা সিরকা বলা হয়, বা ইথানোয়িক অ্যাসিড তো আর বলা যাবে না এখন, এটা একটা কি, এটা হচ্ছে তরল পদার্থ। আচ্ছা, এখন দেখো ঘটনাটা কি ঘটতেছে। আমার যদি আসে ভিনেগার প্রস্তুতি, বা এখানে তুমি প্রস্তুতি কথাটা লিখে দিতে পারো, খুবই সহজ, খুবই সহজ। তো কি, এইটা হচ্ছে ইথানল। ইথ মনে রাখবা, একটা কার্বন থাকলে হচ্ছে মিথ, দুইটা কার্বন থাকলে হচ্ছে ইথ, তিনটা কার্বন থাকলে হচ্ছে প্রোপ, আর চারটা কার্বন থাকলে হচ্ছে বিউট, রাইট? আর অ্যালকোহলের উচ্চারণটা সবসময় নল হয় ওএস থাকলে, ঠিক আছে? আর তোমার এলডিহাইডের উচ্চারণটা হচ্ছে ন্যাল হয়। ন্যাল কি? CHO। এই এলডিহাইডের উচ্চারণটা কি হয়? এই এলডিহাইডের উচ্চারণটা হচ্ছে ন্যাল হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই যে তুমি ইথানল দিছো না, ইথানল, এই ইথানলের সাথে তুমি অক্সিজেন যদি বুদবুদ আকারে দাও, ইথানলের সাথে যদি অক্সিজেনটা কি তুমি বুদবুদ আকারে দাও, এই অক্সিজেনটা কিন্তু বুদবুদ আকারে আসবে, এবং এখানে এনজাইম হিসেবে এসিটোব্যাক্টর, এটা কথাটা ভুল আসছে, এটা ভেক্টর হবে না, এসিটোব্যাক্টর হবে, বা তুমি এটাকে লিখতে পারো এসিটোব্যাকটেরিয়া, এটাও দিয়ে দিতে পারো। তাহলে তোমার কাছে কি তৈরি হবে? অবশ্যই ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে। এই যে ইথানোয়িক অ্যাসিডটা যে তৈরি হয়েছে, সেই ইথানোয়িক অ্যাসিডটাই হচ্ছে তোমার ভিনেগার, এইটাই হচ্ছে তোমার সিরকা, হ্যাঁ, এবং পানি তো তৈরি হবে। এখন দেখো বিষয়টা আসলে কিভাবে কি হয়েছে, আমি সহজভাবে বুঝাই। একটা ট্রিক সবসময় মনে রাখবা, এইটা তোমরা জৈব যৌগ এইভাবে পড়ছো কিনা আমি জানি না, 11 অধ্যায়টা যদি পড়ে না থাকো এখন বুঝে নাও। তুমি যদি অ্যালকোহলকে জারণ করো তাহলে হচ্ছে তোমার এলডিহাইড তৈরি হবে, রাইট? অ্যালকোহলকে জারণ করলে কি তৈরি হবে? এলডিহাইড তৈরি হবে। আর এলডিহাইডকে যদি তুমি জারণ করো তাহলে অ্যাসিড তৈরি হবে। এই পয়েন্ট একটু মনে রাখার চেষ্টা করবা, এই পয়েন্ট হচ্ছে তুমি একটু মনে রাখার চেষ্টা করবা। একটা অক্সিজেন দিয়া, এখন যদি তুমি দুইটা অক্সিজেন দাও,
একটা জাইমান অক্সিজেন দিলেই সে এলডিহাইড আসতেছে, তার মানে দুইটা দিলে কি হবে, অ্যাসিড তৈরি হবে। এখন জাইমান অক্সিজেন কথাটা মানে কি, সে সদ্য উৎপন্ন হচ্ছে এবং সে জারিত করবে, তার কাজই হচ্ছে এটা, যে সে সদ্য উৎপন্ন হয়ে কিছু সময়ের জন্য সে বিক্রিয়াতে থাকে এবং বিক্রিয়াটাকে সে জারিত করে, রাইট। আচ্ছা, এত দেখো এখানে একটা অক্সিজেন থাকলে প্রথমে এলডিহাইড তৈরি হতো, তারপরে অ্যাসিড তৈরি হতো, বাট এখানে দুইটা আছে দেখা দেখো একসাথে ডিরেক্ট অ্যাসিড তৈরি হয়ে গেছে। এইভাবে ব্যাখ্যাটাকে মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। অলরেডি আশা করি তোমরা বুঝছো যে সিরকা বা ভিনেগার বা ইথানোয়িক অ্যাসিড কিভাবে প্রস্তুত করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখব ভিনেগার দ্বারা আমরা কিভাবে হচ্ছে খাদ্য সংরক্ষণ বা কোমল পানীয় আমরা সংরক্ষণ করতে পারি, এই বিষয়টা এখানে বোঝার আছে। ধরো তুমি এই যে আচার, এটা হচ্ছে ধরো একটা তেঁতুলের আচার, ঠিক আছে, এটা হচ্ছে একটা তেঁতুলের আচার। এই তেঁতুলের আচারের মধ্যে তুমি ভিনেগার প্রয়োগ করলা। আচ্ছা, ভিনেগারের বেসিক থিমটা কি রে ভাই? ভিনেগারের বেসিক থিমটা তো হচ্ছে এটা, CH3COOH। অর্থাৎ ভিনেগার কিন্তু দিন শেষে এখানে একটা ছক্কা মারতে পারে, সে এই যে এই একটা প্রোটন হিসেবে সে ত্যাগ করে দেয়। একটা প্রোটন সে কি করে, ইথানোয়িক অ্যাসিড থেকে একটা প্রোটন ছাড়ে ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করার জন্য, এটার ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য, যার ফলে কি দীর্ঘকাল ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা পায়। এই যে আমরা ভিনেগার দ্বারা এভাবে খাদ্য সংরক্ষণ করতে পারি। পরীক্ষায় কিন্তু আসে ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ জিনিসটা আসলে কি, মেইন থিম হচ্ছে এইটা। এই যে তুমি হচ্ছে ভিনেগারটা যে মিশাইছো, মানে এক্স্যাক্টলি কি তুমি ইথানোয়িক অ্যাসিড মিক্সড করছো এটার সাথে, তাই না? এই অ্যাসিড থেকে যদি একটা প্রোটন দেয়, প্রোটনটা কি করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে, যার ফলে খাদ্যটা কি দীর্ঘদিন সংরক্ষণ থাকে। মেইন কজই হচ্ছে এইটা হচ্ছে মেইন কজ, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা হচ্ছে কোমল পানীয়, এই যে 7 আপ আছে না, এই 7 আপ বলতেছে, এই 7 আপ বলতেছে দেখে আবার কেউ মাইন্ড করো না যে আমি কিন্তু কাউকে মিন করি নাই, আমিও কিন্তু 7 আপেরই অংশ, ঠিক আছে। হ্যাঁ, আমিও হচ্ছে, বুঝোই তো, বুঝো না, কালকে আমরা দেখাই দিছি আমরা যে কি মাপের খেলোয়াড়, আমরা খেলা ড্র করে দিছি, ঠিক আছে, জিততে পারতাম কিন্তু জিতি নাই আর কি। আচ্ছা, ফ্রি করে দিলাম, ফ্রি। ওকে, এখানে কি আছে, এই যে কার্বন ডাইঅক্সাইড, কোমল পানীয় মানেই হচ্ছে এখানে কি তৈরি হবে, দিন শেষ হচ্ছে কার্বনিক তৈরি হবে, কার্বনিক অ্যাসিডটা তৈরি হবে। এবং এই যে বলে যে খাবার পরিপাক এবং হজমে সফট ড্রিঙ্কস আমাদের হেল্প করে, এটা সাইন্টিফিক কোনো এভিডেন্স নাই। মেইন ঘটনা তো এটা, আমি কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি পানি দেই, এই যে দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড আসে, এখানে কার্বনের তৈরি হবে। আর একটা কি বাকি আছে, এই যে এই দুইটা অ্যাডজাস্ট হয়েছে, এই যে হাইড্রোজেনটা বাকি আছে, H2, এই যে H2 চলে আসে, ঠিক আছে। আশা করি এতটুক জায়গা তোমরা বুঝতে পারছো। এখন দেখো পরিষ্কার পরিচ্ছন্নতায় রসায়ন, যেটা তোমাদের টাইপ 2, এখানে কি কাপড় কাচা সোডা, এটার প্রস্তুতি। তাহলে কাপড় কাচা সোডার সংকেতটা আসলে কি, এইটা তোমাকে আগে বুঝতে হবে। সংকেতটা হচ্ছে সোডিয়াম কার্বনেট ইনটু 10 অণু পানি। এই যে সোডিয়াম কার্বনেট, এটা আবার এমসিকিউতে আসে। এই সোডিয়াম কার্বনেটকে তোমার বলা হয় হচ্ছে সোডা অ্যাশ। কি বলা হয়? সোডা অ্যাশ বলা হয়। এই সোডিয়াম কার্বনেটটাকে তোমার সোডা অ্যাশ বলা হয়। আর এই 10 অণু পানি যখন দিবা, তখন সেটা হয়ে যাবে কাপড় কাচার সোডা। তো তুমি নরমালি করতে পারো, যে তোমার কাছে তুমি ধাপ 1 বাদও দিতে পারো। তোমার টার্গেটটা কি? সোডিয়াম কার্বনেট কিন্তু 10 অণু পানি, তাই তো তুমি জানো। তো সোডিয়াম কার্বনেটের সাথে তুমি 10 অণু পানি যোগ করে দিলা, তাহলে তো তোমার কাপড় কাচা সোডা হয়ে গেল। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমি এই জিনিসটাকে কোথায় থেকে নিয়ে আসবো? এই যে সোডিয়াম বাই কার্বনেট বললাম, এই জিনিসটাকে আমি কোথায় থেকে নিয়ে আসবো? আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমি কার্বন ডাইঅক্সাইড যুক্ত করি, তাহলে যেহেতু এখানে কার্বনেট আছে, তার মানে এখানে আমাকে কার্বন ডাইঅক্সাইড আনতে হবে। যেহেতু এখানে কার্বনেট আমি দেখতেছি, আমার সংকেতের মধ্যে কার্বনেট আছে, তার মানে এখানে আমাকে কার্বন ডাইঅক্সাইড আনতে হবে। আর এখানে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা মনে রাখাটাই শ্রেয়, যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। এইটাও মনে রাখার সিস্টেম আছে। দেখো এইখানে কিন্তু পানি তৈরি হয়েছে, যেহেতু এখানে পানি তৈরি হয়েছে, তার মানে এখানে ওএস এর বিষয় আছে। যেহেতু এখানে সোডিয়াম আছে, তার মানে এখানে সোডিয়াম আছে, তার মানে আমি ওএস পাইলাম, সোডিয়াম পাইলাম, তার মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। ওইখানে যেহেতু আমি কার্বনেট পাইছি আমার সংকেতের মধ্যে, তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তারপর এই যে তোমার এই যে এলিমেন্টটা,
এইটার সাথে তুমি 10 অণু পানি যুক্ত করে দিবা, এই যে সোডিয়াম বাইকার্বনেট ইনটু 10 অণু পানি, যেটা হচ্ছে কি কাপড় কাচার সোডা। নরমালাইজ, এত আপডেট পিডিএফ এটা করা। তোমার কাজ হচ্ছে শুধু চোখে চোখে যদি তুমি দেখে যাও, তারপরেও দেখবে এই অধ্যায়টা তোমার টোটাল ক্লিয়ার হয়ে গেছে। এত সহজভাবে জিনিসটাকে করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা প্রবেশ করতেছি। এখান থেকে হিসাব করে দেখা গেছে পরীক্ষায় প্রশ্ন আসে, কোনো না কোনো ভাবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। সেটা হচ্ছে এই যে টয়লেট ক্লিনার বা টয়লেট ক্লিনার এবং সেটা পরিষ্কার করার কৌশল। মনে রাখবা, টয়লেট ক্লিনারের মূল উপাদান কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড। মূল উপাদানটা কি? মূল উপাদানটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনারের মূল উপাদান কি? টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এখন তোমার টার্গেট আছে এবং এটার পরিষ্কারের কৌশলটা হচ্ছে আমাকে জানতে হবে। পরিষ্কারের কৌশলটা আমাকে জানতে হবে। তুমি যদি সোডিয়াম হাইপোক্লোরাইটের সাথে তুমি যদি পানি দাও, আগে বিষয়টা বোঝার চেষ্টা করো, ঘটনাটা কি হচ্ছে। এটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইট, এটার সাথে তুমি পানি দিলে সোডিয়াম অক্সাইড তৈরি হবে আর OHCl তৈরি হবে। এখানে বিষয়টা বুঝো কি হচ্ছে। এইখানে দেখো, তুমি যদি পানিকে যদি ভাঙো তাহলে তুমি কি পাবা? একটা পাবা H আর একটা পাবা হচ্ছে OH, মানে H প্লাস আর একটা হচ্ছে কি OH মাইনাস। এটা তুমি পানিকে ভাঙলে পাবা। আর এইখানে কি হচ্ছে? এইখানে হচ্ছে সোডিয়াম প্লাস আর এই বাকি অংশটা হচ্ছে কি মাইনাস। তাহলে প্লাস কাকে নিবে, মাইনাস কে নিবে? তার মানে এই যে সোডিয়ামটা, এই সোডিয়ামটা কাকে নিবে? OH কে নিবে, OH কে নিবে, OH কে নিবে। এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে, রাইট? আর এইখানে যে এইচটা আছে, সেই এইচটা হচ্ছে এর সাথে এড হয়ে যাবে, এই যে HOCl। এখন এই যে HOCl, এইরকম কোনো কিছু কিন্তু আমরা পাই নাই, বাট এটা কিন্তু এমসিকিউতে আবার আসে। এইখান থেকে জাইমান অক্সিজেন উৎপন্ন হয় কিছু সময়ের জন্য। জাইমান, এই যে এটা, তার মানে কি এখানে দেখো HCl যদি আমি করতে পারি, এই যে দেখো HCl হয়েছে আর এটাকে জাইমান অক্সিজেন দিলাম। এইখানে জাইমান অক্সিজেন দুইটা কাজ করে একসাথে। এইখানে জাইমান অক্সিজেনটা কিন্তু ভাই দুইটা কাজ একসাথে করে। সেইটা হচ্ছে কি, এক হচ্ছে এই রঙিন দাগটাকে জাইমান অক্সিজেন বর্ণহীন করে দেয়, আর জীবাণুটাকে জাইমান অক্সিজেন মৃত জীবাণু করে ফেলে। একসাথে দুইটা কাজ করে, একটা হচ্ছে জীবাণু ধ্বংস করে আর একটা হচ্ছে পরিষ্কার করে। যদি পরীক্ষায় বলে জীবাণু ধ্বংস করে, তোমাকে আরেকটা স্টেপে আসতে হবে, বা তুমি এই সিস্টেম থেকে দেখায় দিতে পারো যে জাইমান অক্সিজেন কি করে, রঙিন দাগের সাথে জাইমান অক্সিজেন বিক্রিয়া করে সেটাকে বর্ণহীন করে ফেলে, মানে পরিষ্কার করে ফেলে। ঠিক একইভাবে এই জাইমান অক্সিজেনটা জীবাণুর সাথে অ্যাডজাস্ট হয়ে মৃত মানে এই সক্রিয় জীবাণুকে মৃত জীবাণুতে মানে তোমার পরিণত করে, ঠিক আছে? এই জাইমান অক্সিজেনটা আশা করি এতটুকু জায়গা তোমরা ক্লিয়ার হয়েছো। তারপরে আমরা যেটা দেখব, সাবান প্রস্তুতি। আচ্ছা, এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানো, সাবান প্রস্তুতির কথাটা মনে আসলেই মনে রাখবা শুধু সাবান প্রস্তুতি না, সাবানের সাথে গ্লিসারিনও প্রস্তুত হয়, যেটাকে আমরা বলি সাবানায়ন। যদিও এখানে কিছু কথা আছে, সম্পৃক্ত সাবান, অসম্পৃক্ত সাবান, হ্যাঁ, পামিটিক অ্যাসিড, তারপর হচ্ছে ওলিক অ্যাসিড, হ্যাঁ, এই জায়গাগুলি নিয়ে আছে। যদিও ইন্টারে এটার আরো বিস্তারিত আছে, বাট 9, 10 এতটুকু কথাই শুধু লেখা আছে যে সাবান প্রস্তুতি। তো সাবান প্রস্তুতি জিনিসটা আসলে কি? সাবান প্রস্তুতিটা হচ্ছে যে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের তোমার সোডিয়াম লবণ বা পটাশিয়াম লবণ, ঠিক আছে? উচ্চতর ফ্যাটি অ্যাসিডের কি সোডিয়াম লবণ বা পটাশিয়াম লবণ, এবং এইটার সংকেত হচ্ছে এই যে CnH2n+1। এটা হচ্ছে কি একটা অ্যালকাইল মূলক। এখানে N এর মান হইতে হবে 12 থেকে 18 বিধি। এটা নিয়ে কিন্তু অনেক কথা আছে, তোমাদের এটা না জানলেও চলবে। যেমন পামিটিক অ্যাসিড কিভাবে হইলো, ওলিক অ্যাসিড কিভাবে হইলো, এগুলির কিন্তু ব্যাখ্যা আছে, ঠিক আছে? আচ্ছা, তো এতটুক জানলেই চলবে। এখানে অ্যালকাইল মূলক। দেখো, তেল বা চর্বিকে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দাও, তুমি সাবান বা গ্লিসারিন পাবা। আমি বিক্রিয়াটা দেখাচ্ছি। আর সাবান এবং গ্লিসারিন তৈরির যে প্রক্রিয়া এটাকে কি বলা হয়? এটাকে হচ্ছে সাবানায়ন বলা হয়। এখন দেখো এই বিষয়টা আসলে কি হতে যাচ্ছে। দেখো, নরমালি দেখার চেষ্টা করো। এইখানে এই যে সাবানের যে বেসিক সংকেতটা যেটা আছে, এই যে সাবানের এই অ্যালকাইল মূলকটা, এই এতটুকু অংশ,
এই এতটুক অংশ হচ্ছে তোমার কি, এই এতটুক অংশ হচ্ছে অ্যালকাইল মূলক। আচ্ছা, এখন দেখো ঘটনাটা কি, CH2 CH CH2 C ডবল ও, এই যে সাবানের যে অংশটা আর কি, হ্যাঁ এই অংশটা হচ্ছে এখানে লেখা। যেমন তুমি সাবানের এইটাকে বলতে পারো এরকম যে এই যে C17H35 C ডবল ও এইটা, বা C17H35 C ডবল ও N, এইটা হচ্ছে সাবান। এইটা হচ্ছে কি সাবান। এইটার সাথে তুমি কি দিচ্ছ, তিনটা, এখানে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটাকে সে প্রতিস্থাপিত করবে, যার কারণে 3 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে হচ্ছে জলীয় দ্রবণ, আর লিকুইড মানে হচ্ছে পদার্থের অবস্থা, আর অ্যাকুয়াস মানে হচ্ছে দ্রবণের অবস্থা। পদার্থের অবস্থা হচ্ছে লিকুইড, মানে এল আর একিউ দুইটা কিন্তু একই কথা না। এই লিকুইড হচ্ছে পদার্থের অবস্থা, আর অ্যাকুয়াস হচ্ছে জলীয় দ্রবণ, মানে ওই দ্রবণটার অবস্থা। অ্যাকুয়াস দ্বারা জলীয় দ্রবণ প্রকাশ করা হয়। আচ্ছা, এখন দেখো ঘটনাটা কি হচ্ছে। ঘটনাটা হচ্ছে এই যে অংশগুলি তো মাইনাস, তাই না, আর এই অংশগুলি কি প্লাস আর মাইনাস। তাহলে এই মাইনাসটাকে কে নিবে, এই প্লাসটা নিয়ে নিবে, তিনটা অংশ নিয়ে নিবে সোডিয়ামকে। এই যে দেখো সোডিয়ামকে একসাথে তিনটা অংশ নিয়ে নিছে, এটাকে একসাথে 3 লিখে দিছে। আর এই যে ওএইচটা আছে, এই ওএইচটা হচ্ছে এর সাথে যুক্ত হয়ে যাবে, এই যে গ্লিসারিন CH2OH CHOS, আর একটা হচ্ছে কি CH2OH। এই যে গ্লিসারিন, এই যে সাবান তৈরি হয়েছে, এই যে গ্লিসারিন তৈরি হয়েছে। তার মানে আমি বলতে পারি, তার মানে একটা কথা আমি খুব ক্লিয়ারলি বলতে পারি, গ্লিসারিনটা হচ্ছে এক ধরনের অ্যালকোহল। গ্লিসারিনটা কি, গ্লিসারিনটা হচ্ছে এক ধরনের অ্যালকোহল, যেটা তোমার হচ্ছে আমরা যখন চিটাগং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছিলাম তখন হচ্ছে এই প্রশ্নটা আসছিল যে গ্লিসারিন কি। গ্লিসারিন হচ্ছে এক ধরনের অ্যালকোহল। এখন দেখো এই পদ্ধতিটা তোমাকে মনে রাখতে হবে, সাবান বা গ্লিসারিন প্রস্তুতি। এবং এই যে পুরা যে ঘটনাটা আমি বললাম না তোমাকে, এই পুরা ঘটনাটাকে বলা হয় হচ্ছে তোমার সাবানায়ন। এই যে এই পুরা ঘটনাটাকে বলা হয় হচ্ছে কি সাবানায়ন। আশা করি বুঝতে পারছো সবাই। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি এটার পার্ট 1 শেষ করলাম, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এটার পার্ট 2 শেষ করব। তোমরা এটাকে নোট করে ফেলবা, পাশাপাশি ভিডিওটা একটু রিভাইজ দিবা, ভিডিওর দিকে তাকায় থাকবা, দেখবা অটোমেটিক্যালি জিনিসগুলো হচ্ছে পারলে তুমি এটা দেখে দেখে নোট করে ফেলবা। পার্ট 2তে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা, নিজের প্রোফাইলেও রেখে দিতে পারো, কারণ পরবর্তীতে হয়তো ভিডিওটা হারিয়েও যেতে পারে, যেহেতু এটার পার্ট 2 আসবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, আর অবশ্যই ক্লাস বেলের সঙ্গেই থাকো। সকলকে ধন্যবাদ।